প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 12 দিনের ঝড়ে বাশারের পতন, মস্কোয় আশ্রয়। ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। দৈনিক যুগান্তর, পরিচালকদের জালিয়াতি ও খেলাফি ঋণ, সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে। সিরিয়ায় আসাদের পতন। দৈনিক সমকাল, কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ, পালালেন আসাদ, উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায়। ভারতকে গুড়িয়ে আবার এশিয়ায় সেরা বাংলাদেশ। কালের কণ্ঠ, ভারত ইস্যুতে কঠোর বিএনপি, সিরিয়ায় আসাদ যুগের অবসান। বাংলাদেশ প্রতিদিন, কি বার্তা দেবেন ভারতের সচিব, বছরে গচ্ছা $14 বিলিয়ন, সবকিছুতে ভারত নির্ভরতা। মানব জমিন, আসাদের পতনের নেপথ্যে কে এই জোলানি, কি বার্তা নিয়ে আসছেন দিল্লির বিদেশ সচিব। আমাদের সময়ে সিরিয়ার স্বৈরশাসকের পতন, বাশারের পলায়ন। যায় যায় দিন, স্বৈরশাসক আসাদের পতন, ভারতকে কাঁদিয়ে আবারও এশিয়ায় সেরা বাংলাদেশ। আজকের পত্রিকা, আরেক স্বৈরশাসকের পলায়ন। কালবেলা, জাতীয় সরকারে বিএনপির না। ইনকেলাব, চতুর্মুখী চাপে ভারত, সিরিয়ায় সুন্নিদের বিজয়। দৈনিক জনকণ্ঠ, চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে হারিয়ে। পত্রপত্রিকায় অনেক খবর আজকে, ধরেন সিরিয়ার খবর, আমাদের দেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব আসছেন, তো সব কিছু মিলে এই আলোচনাগুলো গুরুত্বের জায়গায় দাবি রাখে। কিন্তু তার আগে আমি ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ক্রিকেট নিয়ে কথা বলতে চাই এই জন্যে যে আমাদের যুব ক্রিকেটাররা গতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবারও তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে বড় ভাইরা হারছে, ছোট ভাইরা জিতছে, বোনেরাও হারতেছে। তার কারণে এই একই সময়ে আমাদের ক্রিকেট কিন্তু চলমান। ধরেন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হচ্ছে, শারজায় এই যুবাদের খেলা হচ্ছে, মেয়েরা বাংলাদেশে খেলছে। তো সব কিছু মিলে ক্রিকেটের একটা তো মানে আলোচনা চলছে। এই যে জয়, কি বলবেন? হ্যাঁ, জয়টা খুবই আমাদের জন্য মানে একটা স্বস্তির জয়। সেটা গত রাতে আমি খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে, যেটা ফার্স্ট ওডিআই। সেখানে বাংলাদেশ অনেক রান করেছিল, 295 রান করে হেরে গেছে। কিন্তু এই যে জয় যেটা এলো, এবং সেটা ভারতের বিরুদ্ধে, রানটা কিন্তু খুব কম ছিল, 198 রান করেছিল, এবং সেটা নিয়ে ভারতের বিপক্ষে 199। এই রান নিয়ে জেতাটা খুব কষ্টকর ছিল। কিন্তু বোলাররা বলেছে যে মানে ক্যাপ্টেনের এত ছিল তার যে না, আমরা জিতবো, এবং সেটা করে দেখিয়েছে। লক্ষ্য করবেন যে ওই যুবা কাপ শুরু হওয়ার পরে 8 বারই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এর আগের বার বাংলাদেশ যাকে হারিয়ে জিতেছিল তাকে হারিয়েছিল 195 রানে ফাইনালে। তো আর এবার বাংলাদেশ নিজেই করেছে, আপনি যেটা বললেন, 199 রান। তো সেই অবস্থাতে তো নিশ্চয়ই একটা খুব ভালো সংবাদ। যদিও বাংলাদেশের মেয়েরা আয়ারল্যান্ডের সাথে সিরিজ জয় করেছে প্রথমবার, কিন্তু জয় করলো, কিন্তু পরের দুটোতেই হেরে গেছে। তো ক্রিকেট তো এটাই আনসার্টেনিটি হবে। একটা ব্যাপার যেটা হয় যে ধরেন শারজায় যে আমরা যুবকদের যে খেলা দেখলাম, যুব ক্রিকেটের দুর্দান্ত লড়াই। মানে এই লড়াইয়ে আপনি যদি হেরেও যান অসুবিধা নাই, কিন্তু লড়াই করে তো আপনি হেরেছেন। এটা কারণ একই সাথে ওয়েস্ট ইন্ডিজের যে খেলা রাতে যদি আমরা দেখি, সেটা আমি অবশ্য পুরো খেলাটা না দেখে রাতে আমি ঘুমিয়ে আবার সকালবেলা উঠে দেখেছি যে রেজাল্টটা কি, কিন্তু মনে হয়েছে যে না, এই লড়াই করে হারার মধ্যে কোনো এই হারার মধ্যে গৌরবই আছে আমার কাছে মনে হয়। কারণ বিশেষ করে দেখেন, প্রতিপক্ষ যখন ভারত হয়, ভারত ইজ এ ভেরি গুড টিম। এটা তো জুনিয়র বললেন, সিনিয়র বললেন, প্রতি জায়গায় তারা অত্যন্ত, এবং তারা সারা দেশব্যাপী খেলাগুলো হয়, হাজার হাজার কোটি কোটি লোক, অনেক খেলোয়াড় আছে তাদের, তাই না? কাকে রাখবেন, কাকে বাদ দিবেন? সেইখানে বাংলাদেশের মতো টিম যে তাদেরকে হারিয়েছে, এবং এর আগের একটা আমার মনে আছে আরেকবার যুবারা ভারতকে হারিয়েছিল, সেবারে ভারত কারো কাছে হারিনি, সেই ম্যাচে বাংলাদেশ কারো কাছে হারিনি। শুধু যখন দুটো ম্যাচ খেলো বাংলাদেশ ও ভারতের সাথে,
তখন ভারত হেরে গেল। এখন সবচেয়ে জরুরি যেটা হলো যে আমাদের ক্রিকেটকে একটা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা একটু আলোচনায় আসি। সিরিয়া, মানে এখন যেটা বলা হচ্ছে যে আমাদের সাথে অনেক তুলনা হচ্ছে। 12 দিনের ঝড়ে বাশারের পতন, মস্কোয় আশ্রয়, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো একটা পরিবার একটা দেশকে শাসন করলো 53 বছর। তো আজকের এই আধুনিক দুনিয়ায় কি মনে হয় আপনার কাছে? আপনি দেখেন মিডল ইস্টে যে দেশগুলো রয়েছে সেখানে তো পরিবর্তনই বেশি চলে, এবং এখানে এক ধরনের স্বৈর শাসকরাই করেছে। 2011 সালে আরব স্প্রিং যেটা শুরু হলো, আরব বসন্ত, সেই আরব বসন্তের পর থেকে কিন্তু একটু দানা বেঁধে গেল সব জায়গায়, একটু যেন ঝাঁকুনি খেয়ে গেছে তারা। এবং সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় দেখেন সরকারগুলো পতন হয়েছে। মিশরে পতন হলো, ইরাকে পতন হলো, তারপর লিবিয়াতে পতন হলো, তাই না? তো এইটারই একটা ধারা সেখানে হয়েছে। এবং আপনি যেটা বললেন 53 বছর, বাংলাদেশের স্বাধীনতারই প্রায় ওই একই সময়, এই একই সময় ধরে তারা পরিবারটা করেছে। এর আগে হাফেজ আল আসাদ, এবার বাশার আল আসাদ। তো জনগণ সেখানে যেটা চেয়েছে সেটাই হয়েছে। এখন আমরা বুঝতে পারছি না সেখানে এখন কি অবস্থা, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় কিভাবে দেশটা চালাবে। মধ্যপ্রাচ্যে বোধ করি এটা নিয়ে একটা অস্থিরতা, এবং ইরানের জন্য একটু খুব মানে, কারণ ইরান তো বরাবর তাকে সাহায্য করে এসেছিল, সাপোর্ট করে এসেছিল। ইসরায়েল শুনেছি একটু বেশ খুশি যে এরকম একটা সরকারের পতন হয়েছে। মানে আরব দেশে যত উইক হবে কেউ খুশি হবে, কেউ আনন্দ পাবে। মানে আরব দেশের ভাঙন যত বাড়বে ততই ইসরায়েলের পক্ষে একটা প্লাস পয়েন্ট। তো ন্যাচারালি যে সমস্ত দেশগুলো আছে সে তার নিজের স্ট্র্যাটেজি হিসেবেই তো ঠিক করে। অবশ্যই আমরা শান্তি চাই। হ্যাঁ, তবে একটা ব্যাপার যেটা হলো যে পৃথিবীর গতি প্রকৃতি এখন যেটা বলছে, বিশেষ করে বিভিন্ন দেশের, তাতে বোধ করি পরিবারতন্ত্র একটু হুমকির মুখে সব জায়গায়। এইটা বোধহয় সংশ্লিষ্টদের বুঝতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কিন্তু ওই যে আমাদের একটা ইতিহাস আছে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, মানে এটা আছে, ইতিহাসের শেষ পাতাটা পড়ি না আমরা, যে শেষে কি হয়েছিল। ভারত বাংলাদেশের একটা উদ্বেগজনক, উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজ করছে, যেটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না বা কাঙ্ক্ষিত আমরা আশাও করিনি। আজকে পররাষ্ট্র সচিব পাচ্ছেন, কোনো পত্রিকা লিখছে যে উনি ঝটিকা বেগে আসবেন, ঝটিকা সফরে আসবেন আর কি। তো কি মনে হয়, প্রত্যাশাটা কি? দেখুন, আমি সবসময় যে জিনিসটাকে বিশ্বাস করি অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, দীর্ঘদিন সাংবাদিকতার সুবাদে, এবং আমি ভারতে কাজ করার সুবাদে, আমার কাছে মনে হয় যে আলোচনা ছাড়া কোনো কিছুই সমাধান সম্ভব নয়। আপনি খবরের কাগজে কি চিল্লাচিল্লি করলেন, মাঠে ময়দানে কি বক্তৃতা দিলেন, সেটা তো না হবে আসলে টেবিলে বসে কি আলোচনাগুলো হচ্ছে। ভারত এগিয়ে এসছে এই কথা বলার জন্য, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমরা চাই না যে আমাদের এই অঞ্চলগুলোতে, সাউথ এশিয়া অঞ্চলে যাতে পরিস্থিতি শান্ত থাকে, এবং ভারত একটা ভালো স্টেপ নিয়েছে আমার কাছে মনে হয়। দিস ইজ অসম্ভব পজিটিভ স্টেপ। এই পজিটিভ স্টেপের আমাদের আউটকামটাও যাতে ভালো হয় সেটা দেখতে হবে। কারণ আপনি দেখেন যে যেই পটভূমিকা এটা এসছে, এই যে ইসকনের ভদ্রলোককে নিয়ে অ্যারেস্ট করার পরে যে ঘটনাগুলো ঘটলো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রসঙ্গটা নিয়ে ভারতের আমাদের প্রিয়জন ভাই বোনেরা যেটা উদ্বেগ এবং উত্তেজনা ছড়াচ্ছেন, সেটা বোধহয় এত বড় তো না, এত বড় না। এবং আমি কিন্তু আপনার সাথে আলোচনা হয়েছিল কিনা বোধহয়, আপনাকেও বলেছি একদিন আরেকটি আলোচনা, সেটা হচ্ছে যে আমরা বোধহয় ইসকনের যিনি বহিষ্কৃত নেতা, তাকে নিয়ে বোধহয় আমাদের সরকার ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি। এটাকে এত চরম ইয়েতে, মানে উনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু না, আমরা জানতামই না। আপনি দেখেন এতদিন সাংবাদিকতা করেছেন, এখনো আছেন আপনি, আমরা তো তার নামই শুনিনি। এবং একটা বহিষ্কৃত নেতাকে নিয়ে যে এভাবে মাতোয়ারা হয়ে গেল সারা দেশ। তাছাড়া আবার এই দেশে, আমাদের এই দেশে সংখ্যালঘুদের উপরে যে দায়টা চাপায় দেওয়া হচ্ছে, যে তারা নিগৃহীত হচ্ছে, অন্যায় করা হচ্ছে, সেটা তো না, এটা একদমই না। এবং আপনি দেখেন যে এই কিছুদিন আগে আমাদের চিফ অফ ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তার সাথে বিভিন্ন ধর্মীয় নেতারা আলোচনা করেছেন, এবং সেখানে বিভিন্ন মুসলমানরা ছাড়াও বিভিন্ন যারা নেতা ছিলেন, বিভিন্ন সংখ্যালঘু যারা, তারা কিন্তু বলেছেন যে না, বাংলাদেশ একটা খুব ভালো জায়গা, যেখানে আমরা সম্প্রীতির সাথে বসবাস করছি, এখানে আমাদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এখন কলকাতার কিছু পত্রিকা, কলকাতার কিছু টেলিভিশন,
বাংলা যেগুলো, সেগুলো যেভাবে নিউজগুলো পরিবেশন করছে, আমার নিজের খুব হাসি লাগে যে আমরা তো এই সাংবাদিকতা কোনদিন করিনি। আচ্ছা, আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনি যেটা বললেন যে আপনি ওই দেশে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের পক্ষ হয়ে, তো এই যে কলকাতার বিভিন্ন প্রচার মাধ্যম এই যে নেতিবাচক ভুল খবর মানে প্রতিযোগিতামূলকভাবে প্রচার শুরু করলো, এটা কি ওরা তো আসলে সাংবাদিকতার তো একটা নীতিমালা আছে, তা সেই নীতিমালার জায়গাতে কি ওরা না থেকে একটা বিদ্বেষ ছড়ানো শুরু করে দিল? আমার তো মনে হচ্ছে তাই। কিন্তু দেখবেন দিল্লি যে কাগজগুলো আছে, যেগুলো মানে ন্যাশনাল খবরের কাগজ, মূল সেখানে কিন্তু এটা হয় না। সেখানে তাদেরকে তারা জানে সাংবাদিকতা কিভাবে করতে হয়। এবং দেখেন আপনি এই যে বিদ্বেষগুলো ছড়ানো হলো, এই ছড়িয়ে লাভটা কার হলো? আপনারা মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করলেন। এখন তো যদি এরকমই এত খারাপ অবস্থা হতো তাহলে তো ভারতের পররাষ্ট্র সচিব আসতেন না কথা বলার জন্য। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই ওনারা তো রাগ করে বা কোনো অবস্থা থেকে যে না আমরা এদের সাথে আলোচনাই করবো না, কিন্তু তারাও জানে যে ঘটনাটা সত্যি নয়। হ্যাঁ, এবং এই যে আমাদের সম্প্রীতির দেশ, আমরা সবসময় বলি, সকলেই বলেছে, আপনি ধরেন যতগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসছে, আমরা কিন্তু সত্যিকার সম্প্রীতির দেশ। আমাদের এখানে যেই আমরা এই যে দুর্গাপূজাটা মাত্র কিছুদিন আগে শেষ হলো, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি ওখানে গিয়েছিলেন, এবং অনেক সময় দেখা যায় যে পুজো এবং আমাদের ঈদ কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি সময় হয়ে যায়, কিন্তু কই আমাদের কোনো উত্তেজনা। এবং আরেকটা ব্যাপার যেটা হয়, আমি আমার ব্যক্তিগত একটা অনুভূতি বলি, আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে পর্যন্ত আমি বুঝি নাই কে হিন্দু কে মুসলমান। মানে আমার মনে হয় না, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনেই করিনি ওরা মানুষ আমিও মানুষ, আমার ভাই আমার প্রতিবেশী। না না, ইভেন এই যে দেখেন সেদিন আমার একটা কথা খুব ভালো লাগলো, ছাত্র বৈষম্য আন্দোলনের কিছু লিডাররা বলেছে যে আমরা যখন বৈষম্য আন্দোলন করি, রাস্তায় নামি, পথে নামি, আন্দোলন করে যাচ্ছি, আমাদের সাথে অনেক হিন্দুরা ছিলেন, তো আমরা তো তাদের সাথে বসে নাস্তা খেয়েছি, চা খেয়েছি, গল্প করেছি, আন্দোলন করেছি। এটাই হ্যাঁ, আমরা চিন্তাই করিনি আমার পাশে যে ছেলেটা আন্দোলনে যাচ্ছে সে হিন্দু না মুসলমান। এটা কিন্তু হয়নি, এটা কিন্তু এটাই হচ্ছে আমাদের বাস্তবতা বাংলাদেশের, এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতির এটাই ঔজ্জ্বল্য, এটাই ঔজ্জ্বল্য। একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার, কিন্তু আমার এই কঠোর শব্দটা নিয়ে একটু আপত্তি আছে। অবৈধ যারা, অবৈধ সবকিছুই অবৈধ, তো অবৈধ যারা এতদিন বাংলাদেশে থাকলো, তারা আমাদের বাংলাদেশে বেতন নিচ্ছে, চাকরি করছে বা অমুক করছে তমুক করছে, অবৈধ থাকবে কেন? মানে বৈধ হতে থাকবে না? হ্যাঁ, বৈধ, সেটা হঠাৎ শব্দটা হবে কেন? হঠাৎ কঠোর সরকার এটা হয়েছে, আপনি বোধহয় জানেন যে গার্মেন্টসের, তারপরে কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরুন মেডিসিন ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি আর কি, এই সমস্ত জায়গায় কিছু কিছু কিন্তু আমাদের এক্সপার্ট ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে আসে, এবং এরা ওই চাকরি ভিসা নিয়ে আসে। অনেক সময় চাকরির মেয়াদ, ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তারপরও রয়ে যায়, এটাকে হয়তো ঠিকঠাক করে না। এই জিনিসগুলির মধ্যে বেশি গুরুত্ব দেয়, ওইখানে অবৈধভাবে বলা আছে। কারণ আপনি দেখবেন যে সন্ধ্যায় যদি গুলশান এলাকায় যান, আপনি দেখবেন যে রেস্টুরেন্টগুলোতে এই সমস্ত লোকদেরকে দিয়ে ভরা, এবং এটা কিন্তু বৈধভাবেই তারা এসছে। হয়তো কোনো কারণে তাদের ভিসার মেয়াদটি আর শেষ হয়ে গেছে, বাট মেয়াদটা বাড়িয়ে নেয়নি। হ্যাঁ, বাট স্টিল গভর্নমেন্ট যেটা করেছে ঠিকই করেছে, যে আমাদের সারা পৃথিবীর কোনো জায়গায় যখন কেউ অবৈধভাবে থাকতে পারে না, আমাদের দেশেই বা থাকবে কেন? রেগুলারাইজ করে নেওয়া হোক, কারণ এটা তো দোষের কিছু নেই। আমাদের যেখানে এক্সপার্টিস দরকার আছে আমরা ভারত থেকে আনতেই পারি, থাইল্যান্ড থেকে আনতে পারি, সিঙ্গাপুর থেকে আনতে পারি, আমাদের কলকারখানাগুলো চালানোর জন্য। এটা কিন্তু হয়, এবং এরকম প্রচুর লোক আছে। বৈধতা করে নিলেই হয়, বাট কঠোরতা দরকার ছিল। হঠাৎ শব্দটার উপর আপনার আপত্তি? না, আমি মানে যে হঠাৎ মানে কি গভর্নমেন্টকে তাহলে একটা অন্যায় করছে যে হঠাৎ কেন শব্দ? না না না, অন্যায় করছে না, যেটাই অবৈধ সেটাই কিন্তু আমার আসলে হয়েছে কি যে আমাদের এখন যে রাজনৈতিক পরিস্থিতির অবস্থা, এইখানে এই ধরনের একটা ঘটনায় নেওয়াটা অনেকে অন্যভাবে দেখছে। এই জন্যই হয়তো হঠাৎ শব্দটা এসছে। প্রথম আলোতে একটি খবর বেরিয়েছে একদম ভেতরের পাতায়। আমি আসলে সাধারণত এই অনুষ্ঠানে আমি ভেতরের পাতার খবর নিয়ে আলোচনা করি না, কিন্তু এই আলোচনাটা করতে চাই এই জন্যে। মাছ মাংস খাওয়া কমেছে, ভাত খাওয়া বেড়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে গ্রামের দরিদ্র মানুষেরা খাদ্যের ধরন পাল্টাচ্ছেন। তারা এখন আলু, পেঁয়াজ, সবজি, সয়াবিন তেল ও চিনি কম খাচ্ছেন।
অপেক্ষাকৃত ধনীদের মাছ মাংস ফল খাওয়ার পরিমাণ বেড়েছে, মানে ধনীরা এখন তাহলে মাছ মাংস ফল খাবে, দরিদ্রতা ভাত খাবে। আপনি যে নিউজটা পড়লেন, এটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের একটা অ্যানুয়াল মেলা না, ওদের কনফারেন্স হচ্ছে। তো সেই কনফারেন্সে আমি ছিলাম গতকালকেই, সরি, সেই আন্দোলনে, সেই কনফারেন্সে আমি ছিলাম এবং এই পেপারগুলো পড়া হচ্ছে, অনেকগুলো পেপার পড়া হচ্ছে। এটা 7 তারিখে শুরু হয়েছে, 10 তারিখে শেষ হবে। এবং এখানে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে এই যে অংশটুকু আপনি পড়লেন সেখানে আছে যে আগে গ্রামের লোকরা 349 গ্রাম ভাত খেত, এখন 394 গ্রাম ভাত খাচ্ছে। আগে 10 গ্রামের মতো মাংস খেত, এখন 4 গ্রামের মতো মাংস খাচ্ছে। এরকম বিভিন্ন ফিগারগুলো দেওয়া আছে। এবং এই স্টাডিটা তারা করেছে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে। এটা কিন্তু এই বছরের স্টাডি না, গত বছরের স্টাডি। সেই স্টাডিতে এই জিনিসগুলো বেরিয়ে আসছে। এবং তারা মাছ মাংসের কথা বলেছে, চিনির কথা বলেছে, ভোজ্য তেলের কথা বলেছে। এটা তো সত্যি কথা যে বাংলাদেশে এটা হলো এই যে আমিষের ঘাটতি হবে, এখন হয়তো আমরা বুঝি না। তো এই যে খাদ্যের পরিবর্তন আসা, মানব দেহের যে একটা পরিবর্তন আসবে, আমিষের ঘাটতি হবে, পরবর্তীতে তো একটা ভয়াবহ আশঙ্কার জায়গা তৈরি হবে না? হবে। যারা পরের জেনারেশন, যেগুলো গ্রাম দেশে মানে হবে, যাদের জন্ম হবে, তারা তো ম্যালনিউট্রিশনে ভুগবেই। কিন্তু কথা হচ্ছে এগুলো তো তারা অ্যাফোর্ড করতে পারছে না। গরুর মাংস 800 টাকার মতো, খাসি মাংস 1200 টাকার মতো, তাদের পক্ষে সম্ভব না। ব্রয়লার মুরগি ভালো না। যাদের বাড়িতে কিছু ছোটোখাটো মুরগি বা হাঁস টাস পালে তাদের কথা আলাদা, কিন্তু সকলে তো পালে না, সকলে তো সেই সামর্থ্য নেই। অনেকে দেখবেন শুধু ভাত এবং শাক দিয়ে তারা খাচ্ছে, দিনে দুবেলায় ভাত খাচ্ছে না, অনেকে ওই মরিচের সাথে লবণ মিশিয়ে হয়তো ভাত খাচ্ছে, হয়তো দুটো আলু দিয়ে একটু ভর্তা করে। এই জায়গাটা ওই যে একটা ব্যাপার যেটা হয় যে বৈষম্যের জায়গাটা যেটা আমরা বলি, এই বৈষম্যগুলো নিয়েও বোধহয় আমাদের একটু আলোকপাত করা, কথা বলা, এই সামাজিক বৈষম্যটা একটা আলোচনা হওয়া, সামাজিক বৈষম্যগুলো দূর করতে হবে। মানে আজকে থেকে 20 বছর আগে হয়তো, এখন আমরা ভাবছি যে এটা কোনো প্রবলেম না, ভাত খাচ্ছে তো কি হচ্ছে, বেশি করে ভাত খাইতে কি হবে। কিন্তু ওই যে আমরা একসময় বললাম যে ভাতের চাপ কমান, আলু বেশি খান, দেখুন আলু তো এত বেশি টাকা, 120 টাকা। আপনি দেখেন যে আমরা বললাম না ভাতে মাছে বাঙালি, এটা তো ইতিহাস হয়ে যাবে। ঢাকা যে বাংলাদেশের জাদুঘরে থাকবে এই কথাটা, লেখাটা, ভাতে মাছে বাঙালি জাদুঘরে চলে যাবে। আপনার এই যে নদী নিয়ে, খাল নিয়ে নানা ধরনের কথাবার্তা, আপনি যদি বুড়িগঙ্গার কাছেই যান, তা বুড়িগঙ্গার পাশ দিয়ে গেলে তো আপনাকে নাক চেপে যেতে হবে। এবং এক ধরনের মাছ জন্ম নিয়েছে বুড়িগঙ্গায়, সেই জাল ফেললেই মাছ অনেক আসে, কিন্তু এই মাছ খাওয়া যায় না। তাহলে এই যে প্রাকৃতিকভাবে মানে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের জায়গায় আমরা অনেক আলোচনা করছি। এই পরিবর্তনগুলো না বলে, ওই যে আপনি বললেন ভবিষ্যৎ প্রজন্ম কার কাছে রেখে যাব, কি খাবে তারা, তাদের ভবিষ্যৎটা কি? আমি একবার আপনাকে আমার অভিজ্ঞতা বলি। একবার ওই নৌবিহারে যাচ্ছিলাম অনেক আগে, প্রায় 10-12 বছর আগে। তো আমাদের একটু আগেই চলে গেছি, আগে চলে যাওয়ার পর বসে আছি, লঞ্চ ছাড়ছে না। বিশ্বাস করেন যেখানে টিকা যায় না, এত গন্ধ, এত দুর্গন্ধ। তারপরে যেই লঞ্চটা ছাড়লো, নির্মল বাতাস, নির্মল সমস্ত। অথচ এই বুড়িগঙ্গার পানি দিয়ে আমি ইফতারি করেছিলাম, আমার সেই স্মৃতি আছে। ইত্তেফাকে তখন আমি কাজ করি, মোহাম্মদ আলম সহ আমি কেরানীগঞ্জে গেছিলাম একটু অ্যাসাইনমেন্ট করার জন্যে। ফিরে এসে যখন মাঝখানে নদীতে ইফতারির আজান হলো, আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে ইফতারি করেছিলাম। সেই পানি এখন দুর্গন্ধ, ওই পাশ দিয়ে যাওয়া যায় না। জানি না ভবিষ্যৎ কী হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে নদীর কথা বললাম। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদীর কান্না কি আমরা শুনতে পাই? বুড়িগঙ্গার কাছে যাবেন, তাহলে নিশ্চয়ই শুনতে পাবেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।